আমেরিকা আর ইরানের মধ্যে এই যে এত বছরের লম্বা আর জটিল সংঘাত, এর পেছনের আসল কারণটা ঠিক কি? এটা কি শুধুই তেল নিয়ে লড়াই, নাকি ক্ষমতা, নাকি পুরো বিশ্ব অর্থনীতিতে ডলারের আধিপত্য ধরে রাখার খেলা? তো চলুন এই ৭০ বছরের লম্বা ইতিহাসের একদম গভীরে ঢোকা যাক, দেখি আসল ব্যাপারটা কি। আজকের এই আলোচনাটা একটা খুব অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু করা যাক, তাই না? মানে যে আমেরিকা এখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এতটা চিন্তিত, সেই আমেরিকাই কিন্তু একদিন ইরানের জন্য এই প্রযুক্তির দরজাটা খুলে দিয়েছিল। এই যে একটা বিরোধাভাস বা প্যারাডক্স, এটাই কিন্তু পুরো গল্পটাকে একসুতোয় গেঁথে ফেলে। এখনকার পরিস্থিতি বুঝতে হলে আমাদের কিন্তু একটু পেছনে ফিরে তাকাতে হবে, অনেক পেছনে, একেবারে ১৯৫০-এর দশকে। সেই সময় যখন এই দুই দেশের সম্পর্কটা খারাপ হতে শুরু করেছিল শুধুমাত্র একটা জিনিসকে ঘিরে, আর সেটা হলো তেল। ৫০-এর দশকে পরপর কয়েকটা এমন ঘটনা ঘটল যা ইরানের মনে পশ্চিমা বিশ্বের জন্য একটা গভীর অবিশ্বাস তৈরি করে দেয়। ঘটনাটা শুরু হয় ১৯৫১ সালে, যখন ইরানের প্রধানমন্ত্রী মোসাদ্দেক দেশের তেল শিল্পকে জাতীয়করণ করে ফেলেন, মানে ব্রিটিশদের হাত থেকে নিয়ন্ত্রণ কেড়ে নেন। এতে ব্রিটেনের তো বিশাল ক্ষতি। আর ঠিক তার পরে ১৯৫৩ সালে আমেরিকা আর ব্রিটেন মিলে অপারেশন অ্যাজাক্স নামে একটা গোপন অপারেশনের মাধ্যমে মোসাদ্দেককে ক্ষমতা থেকেই সরিয়ে দিল, আর ক্ষমতায় বসালো তাদের পছন্দের শাহকে। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এর মাত্র ৪ বছর পর এই আমেরিকার মদতেই শাহের ইরানকে পারমাণবিক প্রযুক্তি দেওয়া হয়েছিল। কি অদ্ভুত ব্যাপার, তাই না? ইরানের সাধারণ মানুষের কাছে ১৯৫৩ সালের এই অভ্যুত্থানটা ছিল একটা বিরাট অপমান, তাদের সার্বভৌমত্বের উপর একটা সরাসরি আঘাত। তাদের মনে এই ধারণাটা গেঁথে গেল যে আমেরিকা গণতন্ত্রের কথা বললেও নিজেদের স্বার্থে একজন জনপ্রিয় নির্বাচিত নেতাকে সরিয়ে দিতে দুবার ভাবে না। আর এই তীব্র ক্ষোভ থেকেই জন্ম নিয়েছিল সেই বিখ্যাত স্লোগান ডেথ টু আমেরিকা, যা আজও ইরানের রাজনীতিতে বারবার ফিরে আসে। আচ্ছা, এবার আমরা একটু সময়টা এগিয়ে নিয়ে যাই সোজা ৭০-এর দশকে। এখানে এমন একটা ঘটনা ঘটেছিল যার সাথে ইরানের সরাসরি কোনো সম্পর্কই ছিল না, কিন্তু এটাই কিন্তু আজকের খেলার পুরো ছকটা তৈরি করে দিয়েছে। আর সেটা হলো পেট্রোডলার সিস্টেমের জন্ম। ব্যাপারটা কি হয়েছিল দেখুন। ১৯৭১ সাল পর্যন্ত আমেরিকান ডলারের একটা ব্যাকআপ ছিল সোনা, মানে আপনি নির্দিষ্ট পরিমাণ ডলারের বিনিময়ে সোনা পেতে পারতেন। কিন্তু প্রেসিডেন্ট নিক্সন হঠাৎ করে এই নিয়মটা তুলে দিলেন। এটাকে নিক্সন শক বলা হয়। এর ফলে ডলারের বিশ্বজোড়া যে আধিপত্য, সেটা ধরে রাখার জন্য জরুরি ভিত্তিতে একটা নতুন খুঁটির দরকার হয়ে পড়ল। তো সোনার বদলে ডলারের নতুন খুঁটিটা কি হলো? তেল। আর এখান থেকেই জন্ম নিল পেট্রোডলার সিস্টেম। এটা এমন একটা ব্যবস্থা যেখানে তেল উৎপাদনকারী দেশগুলো, বিশেষ করে ওপেকভুক্ত দেশগুলো, এই ব্যাপারে রাজি হলো যে তারা আন্তর্জাতিক বাজারে তাদের তেল শুধু আমেরিকান ডলারেই বিক্রি করবে। এই সিস্টেমটা খুব সহজ কিন্তু দারুণ কার্যকর, একটা চক্রের মতো কাজ করত। প্রথমত, আমেরিকা সৌদি আরবকে রাজি করালো যে তারা তেল শুধু ডলারে বিক্রি করবে। দ্বিতীয়ত, তেল বিক্রি করে যে বিশাল পরিমাণ ডলার, মানে পেট্রোডলার আয় হবে, সৌদি আরব সেটা আবার আমেরিকার অর্থনীতিতেই বিনিয়োগ করবে। আর তৃতীয়ত, এই সব কিছুর বিনিময়ে আমেরিকা সৌদি রাজপরিবারকে সামরিক সুরক্ষা দেবে। এর ফলে হলো কি, সারা পৃথিবীতে ডলারের একটা পার্মানেন্ট চাহিদা তৈরি হয়ে গেল, যা আমেরিকার অর্থনীতি আর সামরিক শক্তি দুটোকেই ধরে রাখতে সাহায্য করল। এই পেট্রোডলারের গাড়িটা বেশ ভালোই চলছিল, কিন্তু ১৯৭৯ সালে এসে সব হিসাব উল্টে গেল। ইরানের এক বিপ্লব আমেরিকার এক সময়ের বন্ধুকে রাতারাতি তার সবচেয়ে বড় আঞ্চলিক শত্রু বানিয়ে দিল। এই পরিবর্তনটা যে কতটা নাটকীয় ছিল সেটা ভাবা কঠিন। বিপ্লবের ঠিক আগে শাহের শাসনে ইরান ছিল সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আমেরিকার একজন খুবই গুরুত্বপূর্ণ বন্ধু। কিন্তু ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর আয়াতুল্লাহ খোমেনির নতুন সরকার আমেরিকাকে মহান শয়তান বা দ্য গ্রেট স্যাটান বলে ঘোষণা করল। সম্পর্কটা এক কথায় মিত্র থেকে শত্রুতে পরিণত হল। বিপ্লবের পর নতুন ইরানি সরকার কিন্তু এক মুহূর্ত দেরি করেনি। একের পর এক এমন সব পদক্ষেপ নিতে শুরু করল যা আমেরিকার স্বার্থে সরাসরি আঘাত হানছিল। যেমন তেহরানের মার্কিন দূতাবাস দখল করে নেওয়া, আমেরিকার দেওয়া সব পারমাণবিক প্রকল্প বন্ধ করে দেওয়া, আর মধ্যপ্রাচ্যে নিজেদের বিপ্লব ছড়িয়ে দেওয়ার ঘোষণা দেওয়া। এই সব কিছুই পেট্রোডলার সিস্টেমের স্থিতিশীলতার জন্য একটা বিরাট হুমকি হয়ে দাঁড়াল। আচ্ছা, ইরাকের সাদ্দাম হোসেনের কি পরিণতি হয়েছিল সেটাও তো আমরা সবাই জানি। ইরানও সেটা খুব ভালো করে দেখছিল, আর তারা বুঝতে পারছিল এই বিপজ্জনক দুনিয়ায় টিকে থাকতে হলে একটা নতুন প্ল্যান দরকার, একটা বলা যেতে পারে পারমাণবিক ইন্স্যুরেন্স পলিসি। ইরানের চিন্তাভাবনাটা ছিল খুব পরিষ্কার। তারা তখন চারদিকে তাকিয়ে দেখল আমেরিকার হিট লিস্টে তো অনেকেই আছে, কিন্তু এমন কোন দেশটা আছে যাকে আমেরিকা ছুতেও ভয় পায়? একটাই উত্তর ছিল, উত্তর কোরিয়া। আর কারণ, তাদের হাতে নিউক্লিয়ার বোমা আছে।
এই দেখে ইরান সিদ্ধান্ত নিল নিজেদের বাঁচাতে হলে গোপনে হলেও পারমাণবিক কর্মসূচি আবার শুরু করতেই হবে। আমেরিকার সাথে সামনাসামনি যুদ্ধ করাতে সম্ভব না, তাই না? ওদের সামরিক শক্তি অনেক বেশি। তাই ইরান একটা অন্য রাস্তা ধরল, যেটাকে বলে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ। মানে সরাসরি লড়াই না করে অন্যভাবে প্রতিপক্ষকে ব্যস্ত রাখা, যেমন লেবাননে হিজবুল্লাহ বা ইয়েমেনে হুথিদের মতো দল তৈরি করা, হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথ নিয়ন্ত্রণ করা, আর আমেরিকার মিলিয়ন ডলারের অস্ত্রের বিরুদ্ধে কয়েক হাজার ডলারের ড্রোন ব্যবহার করা। ভাবা যায়, সারা দুনিয়ার মোট তেলের সাপ্লাইয়ের 20% মানে 5 ভাগের 1 ভাগ এই ছোট্ট হরমুজ প্রণালী দিয়ে যায়। তার মানে এই জায়গার ওপর নিয়ন্ত্রণ ইরানকে একটা বিশাল ক্ষমতা দেয়। তারা যদি চায়, বিশ্ব অর্থনীতিকে এক মুহূর্তে নাড়িয়ে দিতে পারে। এই খরচের হিসাবটা একবার দেখুন, যে অবিশ্বাস্য একটা ব্যাপার। একটা ইরানি ড্রোনের দাম হয়তো $20,000, আর সেই ড্রোনটাকে আকাশ থেকে নামাতে যে আমেরিকান মিসাইলটা ছোড়া হয় তার দাম হতে পারে $40 লক্ষ, এমনকি $1,30 লক্ষ পর্যন্ত। এই যে খরচের বিশাল ফারাক, এটাই ইরানের কৌশল, সস্তা প্রযুক্তি ব্যবহার করে প্রতিপক্ষের রিসোর্স শেষ করে দেওয়া। এই কারণে এই লড়াইটা কোনোদিনও সরাসরি যুদ্ধ হয়নি। এটা একটা দশকের পর দশক ধরে চলা শ্যাডো ওয়ার বা ছায়া যুদ্ধে পরিণত হয়েছে। একদিকে আমেরিকা আর ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় স্টাক্সনেটের মতো সাইবার হামলা চালাচ্ছে, বিজ্ঞানীদের গুপ্ত হত্যা করছে, আর অন্যদিকে ইরান পাহাড়ের গভীরে বাংকার বানিয়ে লুকিয়ে লুকিয়ে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ চালিয়ে যাচ্ছে। এত কিছুর পরেও নিষেধাজ্ঞা, চুক্তি, হামলা কোনো কিছুতেই কোনো সমাধান আসেনি। বরং পরিস্থিতিটা এমন এক জায়গায় এসে আটকে গেছে যেখান থেকে কোনো পক্ষই আর পিছু হটতে পারছে না। একটা বিপজ্জনক অচলাবস্থা। এই চার্টটা দেখলেই বোঝা যায় পরিস্থিতি কতটা দ্রুত বদলেছে। 2015 সালের পারমাণবিক চুক্তির সময়ে ইরান মাত্র 3.67% ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারত। কিন্তু আমেরিকা যেই চুক্তি থেকে বেরিয়ে গেল, ইরানও আর বসে থাকল না। তারা তাদের মাত্রা বাড়াতে বাড়াতে এখন 60% ওপরে নিয়ে গেছে, যেটা কিনা বোমা বানানোর জন্য প্রয়োজনীয় 90% খুবই কাছাকাছি। আর সবচেয়ে ভয়ের কথাটা হলো, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা মানে IAEA বলছে যে ইরানের এখন একটা বোমা বানানোর জন্য যথেষ্ট ইউরেনিয়াম তৈরি করতে সময় লাগবে মাত্র 12 দিন। এটাকে বলে ব্রেকআউট টাইম। যদিও বোমাটা বানাতে আরও সময় লাগবে, কিন্তু মূল উপাদানটা তৈরি করতে তারা এখন মাত্র 12 দিনের দূরত্বে আছে। পরিস্থিতিটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এটা থেকেই বোঝা যায়। তাহলে শেষ পর্যন্ত আমরা সেই প্রথম প্রশ্নটাতেই ফিরে এলাম। এই যে 70 বছর ধরে চলা সংঘাত, এটা কি আসলেই একটা পারমাণবিক বোমা আটকানোর লড়াই, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কিছু? বিশ্ব অর্থনীতিতে ডলারের যে একচ্ছত্র আধিপত্য, সেটাকে টিকিয়ে রাখার একটা মরিয়া চেষ্টা? সত্যিটা হয়তো এর মাঝামাঝি কোনো একটা জায়গায় লুকিয়ে আছে।